আরেকটা দেই প্লিজ। যারা শ্বাস আটকে ফেলে, গাল লাল হয়ে গেছে, চোখে ভয় কিন্তু বুকের ভেতর ঝড়। না না। আরমান ধীরে ফিসফিস করে। না বলিস না, পাগল হয়ে যাব আমি। যারা চোখ বন্ধ করে ফেলে, নিঃশ্বাস দ্রুত। আরমান আর দেরি না করে তার ঠোঁট ছুঁয়ে যায় যারার গলায়। প্রথমে নরম স্পর্শ, তারপর আরো গভীর, আরো ধীরে, যেন সময় থেমে গেছে, বাতাসে শুধু তাদের শ্বাসের শব্দ। আর সহ্য করতে পারে না যারা, আরমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার বুক ওঠানামা করছে, ভয়ে লজ্জায় চোখে অশ্রু এসে জমা হয়। মাথা নিচু করে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে সে। যারা আরমানকে হঠাৎ ধাক্কা দেওয়ায় ফলে তার হুঁশ ফিরে আসে। আরমান যারাকে ছেড়ে কয়েক পা পেছনে সরে আসে, চোখ লাল হয়ে গেছে আবেগে। আরমান আচমকা যারাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, নিজের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে আরমান যারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে ও ননাই রে, সিনা লগে বাঁধি রাইখুম তোয়ারে ও ননাই রে, কইলজার ভিতর গাঁথি রাইখুম তোয়ারে। গানের প্রতিটি লাইনে যারা চোখ ভিজে যায়, বুকের ভেতর গুমট হয়ে ওঠে। হঠাৎ সে কেঁদে ফেলে, আরমান চমকে যায়। কান্না করছো কেন মানজারা? যারা কাঁদতে কাঁদতে কিছু বলতে পারছে না। চলো বিয়ে করে ফেলি হাফ ইঞ্চি মেয়ে, তোমায় হালালভাবে ছুতে চাই আমি। আমি আর পারছি না। যারা কান্না করতে করতে বলে, এইভাবে হয় না। আপনি দূরে থাকুন আমার থেকে, আপনি দূরে থাকুন আমার কাছ থেকে, শয়তান লোক। দূরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছো তুমি, এখন সম্ভব না এটা। আপনি আমায় খারাপভাবে ছুঁয়েছেন। শব্দগুলো যেন আরমানের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধল। সে এক মুহূর্তে চোখ বন্ধ করলো, নিজের ভেতরের ঝড়টা সামলানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ খুলে তাকাতেই চোয়াল শক্ত হয়ে গেল, কপালে রাগের ভাঁজ। কি বললে তুমি? যারা ভয় পিছু হটলো এক পা, বুক কাঁপছে, কিন্তু সাহস করে আবার বলল, আপনি অনুমতি ছাড়া আমাকে ছুঁয়েছেন, আমি এটা এক্সপেক্ট করিনি। আরমানের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। নিজের উপর রাগ হচ্ছে তার। সে কি এতটাই খারাপ? তার কি খারাপ কোনো ইচ্ছা ছিল যারাকে কষ্ট দেওয়া? না, সে তো চেয়েছে যারাকে নিজের নামে করতে, হালালভাবে বুকে জড়িয়ে নিতে। কিন্তু হঠাৎ তার কি হলো সে নিজেই জানে না। একটু ছুঁয়ে দিয়েছে সে তার হাফ ইঞ্চি মেয়েকে, অথচ আজ যারা তার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছে যেন সে কোনো অপরাধী। আরমান দাঁতের ধর চেপে বলল, তুই ভাবছিস আমি তোর শরীরের জন্য তোর কাছে এসেছি? তুই ভাবছিস আমি খারাপ কিছু করব তোর সাথে? যারা মুখ নিচু করে কাঁদছে, শব্দ করে কিছু বলতে পারছে না। আরমানের শরীর কাঁপছে রাগে, তার গলা ভারী হয়ে উঠল। আমি তোমার হাতের 1 ইঞ্চি না ছুঁয়েও সারা জীবন কাটাতে পারি যদি তুমি আমার হয়ে যাও। কিন্তু তুমি আমাকে এই কথা বললে? সে এক ধাপ এগিয়ে এলো, যারা চিবুক ধরে মুখটা তুলে দিল জোরে, চোখে চোখ রেখে বলল, তুমি বলছো আমি খারাপভাবে ছুঁয়েছি? চলো, বাড়ি ফিরতে হবে না, আজই তোমায় বিয়ে করব আমি। তাহলে আমার ছোঁয়া আর তোমার কাছে খারাপ মনে হবে না। যারা ভয়ে চোখ বন্ধ করলো, কান্না থামছে না, ঠোঁট কাঁপছে। আমি শুধু ভয় পেয়েছিলাম। আরমানের রাগে চোখ লাল, সে চিৎকার করে উঠল, চুপ, একদম চুপ। তোমায় ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাকে বিয়ে করব, যেভাবেই হোক করব, বুঝেছো? তার গলার স্বর এতটা শক্ত যে যারা কেঁপে উঠল, গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। একটার পর একটা আরমান আরো কাছে কাছে ঝুঁকল, তার নিঃশ্বাস যারার মুখে লাগছে। তুমি আমার পৃথিবী, আমার নিঃশ্বাস, আমার ভালোবাসা। তুমি আমার পার্সোনাল হাফ ইঞ্চি মেয়ে। তোমাকে নিজের করে নেওয়ার আগে তোমার থেকে দূরে থাকতে পারছি না পাখি। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে ছাড়া। যারা হাউমাউ করে কাঁদছে, মুখ থেকে শব্দ বের হচ্ছে না, শুধু হেঁচকে। আরমানের শরীরের ভিতরে আগুন জ্বলছে আরো। হঠাৎ রাগে সে নিজের চুল ধরে টান মারলো, যেন চুলগুলো ছিঁড়ে ফেলবে। তার একটু শান্তি লাগবে। তারপর আবার যারার দিকে ফিরে বলল, তুমি চাও না আমি তোমার কাছে আসি? ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি তোমাকে ছাড়বো না। আমি তোমায় বিয়ে করব, হালাল করব তোমায়। তুমি শুধু আমার হবেই। যারা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে একটু টাইম দিন। আরমান থেমে গেল,
চোখে রক্তিম আগুনের বদলে এবার জল ভরে উঠেছে। সে ধীরে ধীরে যারার হাত ধরলো, এবার জোরে নয়, নরম ভাবে। যারা চোখে পানি মুছে দিয়ে বলল, যারা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি তোমাকে অসম্মান করতে চাইনি, আমার কোনো খারাপ ইচ্ছা ছিল না। আমি জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তোমায় ভালোবাসি, শুধু ভালোবাসি না, পাগলের মতো চাই। যারা তার দিকে তাকালো ভেজা চোখে, চুপ করে রইল। আরমান এক নিঃশ্বাসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কোনো চাওয়া অমান্য করব না। তুমি না চাইলে আমি তোমাকে আর ছুব না, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি মরে যাব। তুমি আমার ছায়া হয়ে থেকে যাও সারা জীবনের জন্য। আরমান ধীরে ধীরে যারা চোখে জল মুছে দিল, হালকা হেসে বলল, প্রমিস করছি এই খারাপ মানুষটার কখনো তোমায় ছুবে না। যেদিন হালালভাবে নিজের ঘরে তুলব তোমায়, সেদিন মন ভরে ছুঁয়ে দিব। যারা কিছু বলো না, শুধু চোখ বন্ধ করে হাতে শক্ত করে কাঁধের ব্যাগটা ধরল। আরমান দীর্ঘশ্বাস পেল। তার রাগ এখন শান্তির সমুদ্রে ভেসে যাচ্ছে। বুকের ভেতর শুধু একটাই কথা, এই মেয়ে আমার, হালালভাবে আমার হবে একদিন। আরমান যারাকে বাড়ি পৌঁছে দিতে আসে। যারা সামনে হাঁটছে আর আরমান তার পেছনে। সারা রাস্তা কেউ কারোর সঙ্গে কথা বলেনি। মাঠের শেষ প্রান্তে যারাদের ছোট্ট বাড়ি, ছাদ দেখা যাচ্ছে, গেটে ফুলের ঝোপ আর ছোট্ট বারান্দা। আরমান যারাদের বাড়ি থেকে কিছু দূর দূরে দাঁড়িয়ে থাকে। আরমানকে দাঁড়িয়ে পড়তে দেখে যারাও থেমে যায়, কিন্তু কিছু বলে না। যারাকে থেমে যেতে দেখে আরমান বলে, বাড়ি যাও, আমি কিছুদিন ব্যস্ত থাকব, তাই ঠিক করে সময় দিতে পারবো না। ভালো থাকবে আর নিজের ঠিক মতো যত্ন নিবে। বলে পেছনে ঘুরে চলে আসে আরমান। একবারও পিছনে ঘুরে দেখলো না সারাকে। আরমান চলে যাওয়ার আগে যখন ঠান্ডা গলায় বলল, ভালো থাকবে, তখনই বুকের ভেতরটা যেন দপ করে নেমে গেল। কেমন একটা শূন্যতা গ্রাস করলো পুরো শরীরে। পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে কি সত্যি আমার উপর রাগ করেছে? আমি কি বেশি বলে ফেলেছি? যারা চোখ ভিজে উঠল। মাঠের শেষ প্রান্তে যারাদের ছোট্ট বাড়ির কাছ থেকে বিদায় জানিয়ে আরমান ধীরে ধীরে নিজের বাড়ির বড় মাঠের একতলা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকতে চোখে পড়ে তার জিনিয়ার দিকে। আরমান হালকা হাসি দিয়ে ছোট বোনের দিকে তাকালো। আরমান চুপচাপ রুমের দিকে চলে গেল। সেও বসা থেকে উঠে যায় আরমানের রুমের দিকে। আজ তার বড় ভাইয়ের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। রুমে এসে আরমানের দিকে তাকে জিনিয়া বলে, ভাইয়া। আরমান হাতের ঘড়ি খুলতে খুলতে জিনিয়ার দিকে তাকায়। জিনিয়ার চোখ ছলছল করছে। আরমান ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কি হয়েছে জিনিয়া, তুই কাঁদছিস কেন? জিনিয়া কেঁদে ফেলল। চোখে জল থামছে না। আরমান তার হাত ধরে বলল, শান্ত হ, তুই কাঁদছিস কেন, বল আমাকে কি হয়েছে। জিনিয়া ধীরে ধীরে সব খুলে বলল, কাল রাতের ঘটনার সব কথা, কিভাবে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তার মনে ভয়, দুশ্চিন্তা আর কষ্টের কথা। আরমান শান্ত কণ্ঠে বলল, তুই এসব নিয়ে বেশি চিন্তা করিস না, ভুল বোঝাবুঝি সব সময় হতে পারে, তুই ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। জিনিয়া আবারও কান্না করতে করতে বলে, রোহান ভাই আমাকে ছেড়ে চলে যাবে বলেছে। কোথাও যাবে না সে, তোকে ছেড়ে সে কিছুতেই যাবে না, শুধু অভিমান করছে। জিনিয়া হালকা নিঃশ্বাস ফেল। আরমান তাকে কাঁধে হাত দিয়ে সামলালো। তুই এখন শান্ত, বুঝলি? জিনিয়া ধীরে ধীরে হেসে উঠল। আরমান তার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, আমি সব ঠিক করে দেব, তুই শুধু নিজের উপর ভরসা রাখ। কয়েকদিন পর রোহানের জন্মদিন। জিনিয়া ঠিক করলো তার মনে থাকা সব কিছু কথা প্রকাশ করবে। সে ভিতরে ভিতরে চিন্তা করলো কখনো ওর অনুভূতি রোহানের কাছে বলবে। জিনিয়া কথাগুলো ভাবে মনে মনে, লজ্জা পায়, লজ্জা মিশ্রিত করছে, বলে, ভাইয়া কিছুদিন পর রোহান ভাইয়ার জন্মদিন, আমি সেদিন ওনাকে আমার মনের কথা বলতে চাই। ওনাকে আর কয়েকদিন আটকে রাখবে প্লিজ। আচ্ছা, আমিও দেখি ওই গাদা আমার বোনকে ছেড়ে কোথায় যায়। ভাইয়ের কথা জিনিয়া ফিক করে হেসে ওঠে। আরমান জিনিয়ার মাথায় আদরে হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, আমি আছি, সব ঠিক করে দিব ইনশাআল্লাহ। বড়
মাঠের বাড়িতে সব শান্ত। জিনিয়া আরমানের উপস্থিতি, তার মন শান্ত কিন্তু হৃদয় কিছুটা উদ্বেগ এখনো আছে। আরমান শান্ত কণ্ঠে জিনিয়াকে বোঝাচ্ছে সব সময় ঠিক করে দিবে, এবং জিনিয়া ধীরে ধীরে বুঝতে পারছে ভয় এবং দুশ্চিন্তা সব কমে আসছে। রোহানের জন্মদিনের দিন জিনিয়া প্রস্তুত হবে তার অনুভূতি প্রকাশ করতে। আরমানও সেই মুহূর্তকে পুরোপুরি সুরক্ষিত রাখবে যাতে সব কিছু সুন্দরভাবে ঘটতে পারে। রাত প্রায় 11টা ছুঁই। ইসলামপুর গ্রামের নিস্তব্ধ পরিবেশে শুধু কুকুরের মাঝে মাঝে ডাক আর দূরে গাছের পাতার মৃদু শব্দ। গ্রামের অন্য বাড়িগুলো তখন অন্ধকারে ঢেকে গেছে, শুধু একতলা বাড়ির জানলা দিয়ে আলো ছড়িয়ে পড়েছে। সেই আলোয় বসে আছে আরমান খান, একদম সিরিয়াস মুডে। টেবিলের উপর ল্যাপটপ খোলা, স্ক্রিনে একটার পর একটা গ্রাফ রিপোর্ট আর এক্সেল শিট। পাশে গরম কফির মগ থেকে ধোয়া উঠছে, মুখে ক্লান্তি কিন্তু চোখে তীক্ষ্ণ ফোকাস। কালকের মতো প্রজেক্ট ফাইনাল না করলে কোটি কোটি টাকার ডিল শেষ। আরমান ল্যাপটপে মনোযোগী হয়ে কিছু লিখছে। হঠাৎ ট্রিং 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 মোবাইলের ভাইব্রেশনের সঙ্গে রিংটোন চমকে উঠল সে। চোখ কুচকে স্ক্রিনের দিকে তাকালো। নাম দেখে ঠোঁটের কোণে বিরক্তি রেখা স্পষ্ট হলো। রাশেদ কলিং। আরমান দত চেপে বলল, এই ছেলেটা আবার কেন কল করছে? একবার কেটে দিল, দুইবার কেটে দিল, তৃতীয়বার আবারও একই নাম, রাশেদ কলিং। আরমানের ধৈর্য শেষ। মোবাইল হাতে তুলে গর্জে উঠল, হোয়াট দ্য হেল রাশেদ, তোকে কতবার বলেছি লেট নাইট কল করিস না? আমি কি তোকে বলি নাই আই অ্যাম বিজি? ফোনের ওপাশ থেকে কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর ভয়ে ভয়ে রাশেদে বলল, স্যার, সরি স্যার, আমি জানি আপনি বিজি, কিন্তু আমার একটু আর্জেন্ট কথা ছিল। আরমান চেঁচিয়ে বলে। আর্জেন্ট? আর্জেন্ট তোর বাপের নাম। আমি ল্যাপটপে বসে মাথা খাচ্ছি, ডেডলাইন মাথার উপর, আর তুই আমাকে বিরক্ত করছিস? স্যার, আমি প্রমিস করছি লাস্ট কল, কিন্তু আমার কথা শুনে। কেন শুনবো তোর কথা? আমি কি তোর শ্রিঙ্ক নাকি তোর সব প্রবলেম শোনার জন্য বসে আছি? স্যার, অ্যাকচুয়ালি আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম। কি তুই আমার কাছে আসবি? আমি কি তোর বউ নাকি যে রাত 11টায় তোর কাছে আসতে হবে? না স্যার, বউ না, কিন্তু আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার কাছে থাকাটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? তোর মাথায় আগুন। আমি কি তোর অক্সিজেন নাকি যে আমার কাছে না থাকলে তুই মারা যাবি? স্যার, আমি এখানে একা বোধ করছি। লোনলি ফিল করছিস? তুই কি আমার কাছে কাডল করতে আসবি? না না স্যার, কাডল না, শুধু একটু বসবো, কথা বলবো। আপনার ছোট ছোট সব কাজ আমি করে দিব। আরমানের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। তার এই ছেলেকে সামনে পেলে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলতো আরমান। রাগের চোটে দাঁতে দাঁত চেপে বলল, বাল বড় হচ্ছে, তুই এসে না হয় আমার বাল ফালানোর কাজটা করে দিস। স্যার, তাহলে কোন কোম্পানির মেশিন আনবো? এবার আরমানের পুরোদমে ধৈর্য শেষ। সে চিৎকার করে বলে, মাঙ্গের নাতি, তোর চাকরি শেষ। থ্যাংক ইউ স্যার। রাশি তো অন্য ধ্যানে ছিল। কি উত্তর দিয়েছে সে সেটা নিজেও জানে না। যখন বোধ হয় তখন হকচকে উঠে তাড়াতাড়ি বলে উঠল, এই না নীলা, এসব কি বলছেন স্যার? তুই যা শুনেছিস। সরি স্যার, প্লিজ আসি আমি আপনার কাছে, প্রমিস করছি আপনাকে ডিস্টার্ব করবো না। ডিস্টার্ব করবি না? তুই এখন যা করছিস সেটা কি ড্যান্স নাকি? তুই আমাকে লিটারেলি ডিস্টার্ব করতেছিস। স্যার প্লিজ, আপনি রাগ করবেন না, আমি আপনাকে খুব মিস করছি। রাশিতে প্রায় কাঁদে কাঁদে অবস্থা। আরমান এবার রাগে দুঃখে হাসি পাচ্ছে। রাগ নিয়েও হাসতে হাসতে বলল, তুই আমাকে মিস করছিস? রাশেদ, তুই কি আমার প্রেমিক নাকি? না না স্যার, প্রেমিক না, আপনি আমার বস, আমার লাইফ। আমি আপনার ছাড়া থাকতে পারি না। ও গড, তুই কি আমাকে প্রপোজ করতেছিস নাকি? না স্যার, প্রপোজ না, শুধু আসতে চাই। রাশেদ, তুই জানিস আমি তোকে চর মারবো যখন আসবি। আমি সরের জন্য রেডি স্যার, কিন্তু অ্যালাউ করেন। আরমান গভীর শ্বাস ফেলে। এই ছেলের একগুঁয়ে অবস্থা দেখে হতাশ হয়। এই ছেলে তার কাছে আসার জন্য কি করছে? ড্যাম ইট, ঠিক আছে আয়, কিন্তু এক কথা শোন,
যদি আমার মুড খারাপ করিস তোর চাকরি শেষ। রাশেদ খুশিতে চিৎকার করে ওঠে। থ্যাংক ইউ স্যার, আমি এখনই আসতেছি। আরমান চেঁচিয়ে বলে, চিৎকার করিস না গাধা, তুই আয়, কিন্তু আমার চোখের সামনে কোনো অকাজ করবি না। ফোন কেটে দিল আরমান। মোবাইল টেবিলে ছুঁড়ে মারলো, মাথা ছাকালো। এই ছেলেটা একদিন আমাকে পাগল করে ছাড়বে। রাত 1টা। ঘরের বাতি নিভিয়ে জানলার পাশে বসে আছে যারা, হাতে মোবাইল ফোন, স্ক্রিনে একটা না তাকিয়ে আছে। বারবার আশা করছে হয়তো এবার কল আসবে, কিন্তু স্ক্রিন অন্ধকার। কোনো রিংটোন বাজেনি, কোনো মেসেজ নেই। যারা গভীর নিঃশ্বাস পেল। দুপুরের কথা মনে পড়তেই বুকের ভেতর হাহাকার শুরু হলো। সে দৃশ্যটা এখনো স্পষ্ট। আরমান তার হাত ধরেছিল, নিজের কাছে টেনেছিল, তাকে আপত্তিকর ভাবে ছুঁয়েছিল, কিন্তু চোখে ছিল ভালোবাসার দাবি। তাতে কোনো খারাপ কিছু ছিল না, কিন্তু তখন যারা ভয় পেয়ে গিয়েছিল, আর সেই ভয় যে কথাটা বেরিয়ে এসেছিল তার মুখ থেকে, আপনি আমাকে খারাপভাবে ছুঁয়েছেন। এই একটা কথাই সবকিছু বদলে দিয়েছে। যারা কাপা গলায় ফিসফিস করলো, আমি কেন এমন বললাম? মনে হচ্ছে বুকের ভেতর কেউ কষ্টের পাথর চেপে দিয়েছে। ওই লোকটা আমাকে ভালোবাসে, আমার জন্য পাগল, আমাকে কাছে পাওয়ার জন্য ওই সব করেছে। আমি কেন বুঝলাম না, কেন তাকে আঘাত করলাম? চোখে পানি চোখে উঠল। সে নিজেকে থামাতে পারছে না। সে তো চেয়েছিল আমাকে হালাল করতে, আমার হাতটা ধরতে চেয়েছিল, তাতে কি দোষ ছিল? আমি কেন সেটা মেনে নিতে পারলাম না? হঠাৎ একটা ভয় মাথায় চেপে বসলো। উনি কি খুব রেগে গেছে? তাই তো কল দিল না, হয়তো আর কখনো কল দেবে না। এ ভাবনায় বুকের ভেতর হাহাকার উঠলো। সে কল লিস্টে গিয়ে আরমানের নাম্বারের দিকে তাকালো, আঙুল উঠালো কল আইকনে, কিন্তু থেমে গেল। যদি সে রেগে থাকে, যদি খারাপ কিছু বলে, সেটা সে শুনতে পারবে না। যারা মোবাইলটা বুকের সাথে চেপে ধরলো, ঠোঁট কাঁপছে, চোখে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। ফিসফিস করে বলল, আরমান, একবার কল করেন, শুধু একবার। কিন্তু স্ক্রিন অন্ধকার, কোনো রিং নেই। অপরাধ বোধে বুকটা ফেটে যাচ্ছে। সে বিছানায় শুয়ে পড়ল, মোবাইলটা বুকে চেপে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। চোখে শেষ ভেজা প্রার্থনা, কাল হয়তো সব ঠিক হবে, হয়তো সে ক্ষমা করবে, কিন্তু রাতটা শুধু নীরবতার মধ্যেই গড়িয়ে গেল। রাশেদ ফোন কেটে খুশিতে লাফালাফি করছে, প্রায় নিজের সাথে কথা বলতে লাগলো। স্যার পারমিশন দিল। ও মাই গড, আমি এখন কিং, নাচবো গাইবো আর স্যারের পিছন পিছন ঘুরবো। হাসতে হাসতে ব্যাগ গোছাচ্ছে, টুথপেস্ট, ব্রাশ, চার্জার, এমনকি পারফিউমও নিচ্ছে। আরমান কল কাটার পর থেকে প্রায় 5 ঘন্টা ধরে সে গোছগাছ করছে নিজের রিফ্রেশন। রাশেদ, তুই 1 নম্বর চালাক। স্যারের কাছে পৌঁছালে সব টেনশন শেষ। হঠাৎ কি মনে করে যেন বিছানায় ধুম করে বসে পড়ে রাশেদ। টেনশন শেষ হয়েও যেন শেষ হলো না। যার জন্য এত লাফালাফি করছে, কিন্তু এত রাতে সে যাবে কিভাবে? এখন কোনো বাসও পাওয়া যাবে না। তাহলে মাথায় বুদ্ধি আসে, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আরমানকে কল করে। রাত প্রায় তখন 3:30টার মতো বাজে। আরমান এখনও ল্যাপটপ নিয়ে কাজ করছে। কাজের মাঝে আবারও কল আসে। নাক মুখ কুচকে যায় আরমানের। এত রাতে তাকে কে কল করছে? মনে হঠাৎ একটা নাম লিখে ওঠে, মানজারা। দুপুরে বাড়ি পৌঁছে এখন পর্যন্ত আরমান জারাকে একটা কল বা মেসেজ করেনি। কাজের চাপ ছিল এবং কিছুটা ইচ্ছে করেই দেয়নি সে। তার কল মেসেজ না পেয়ে হয়তো কল করেছে। সময় নষ্ট না করে মোবাইলটা হাতে না রিসিভ করার জন্য, কিন্তু স্ক্রিনে নামটা দেখে যেন আগুনে ঘি ঢালার মতোই জ্বলে উঠে। রাশেদ কল করেছে, ধরবে না করেও ধরে। যদি আর্জেন্ট কোনো দরকারে কল করে। হ্যাঁ বল রাশেদ। রাশেদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল। স্যার, রাশেদের এমন গলার স্বর শুনে আরমান ভয় পেয়ে যায়। বুকটা মোচড় দিয়ে ওঠে তার। তার পরিবারের কারোর কিছু হয়নি তো? আবার মা বাবা সবাই ঠিক আছে তো? কি হয়েছে রাশেদ, তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? স্যার গো, আমি আপনার কাছে আসবো কিভাবে? মধ্যরাতে ফোন দিয়ে জানতে চাইছে সে এখানে কি করে আসবে। সব চিন্তা দূর হয়ে মাথায় রাগ উঠে যায় আরমানের। রাগের চোটে গলা ফাটে, চিৎকার করে বলে, গাধার বাচ্চা, তুই আমার মাথায় বসে আসবি এখানে? রাশেদ চিন্তায় পড়ে যায়। সে তো ময়মনসিংহের, আর স্যার ইসলামপুরের গ্রামে। তাহলে সে কিভাবে যাবে স্যারের মাথায়? স্যার, আপনি তো ইসলামপুর গ্রামে, তাহলে আমি কিভাবে আপনার মাথায় বসে আসবো? ইডিয়েট। স্যার, আপনি তো গাড়ি নিয়ে গেছেন, তাহলে আপনার বাইকটা নিয়ে আসি।
তুই এখানে আসবি মাঞ্জা মেরে ঘোরার জন্য, যে তোর বাইক নিয়ে আসতে হবে, তাও আবার আমারটা। মন খারাপের ভান করে বলে রাশেদ। আমার একটা বাইক নেই বলে এমন করে বলছেন স্যার? শালা বাচাল, নিয়ে আয়। বলে কলটা কেটে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে মারে জোরে দূরে বিছানায়। রাগের সীমান্ত যেন সব শেষই হয়েছে। রাগের চোটে কি বলবে কি করবে ভেবে পাচ্ছে না। হাতের কাছে এখন কাউকে পেলে ইচ্ছে মতোই দিবে এমন পায়তারা করছে সে। সকালের পর থেকে কাজের চাপে এখন পর্যন্ত খাওয়া হয়নি তার। খালি পেটে থাকলে এমনিতেই মাথা গরম থাকে, তার উপর এই বলদের সব উদ্ভট কাজ। চোখের মুখে পানি দেওয়া প্রয়োজন এখন। মাথা ধরেছে, বসা থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা খুলে ভিতরে ঢুকবে এমন সময় দরজা নক পড়ে, ঠক ঠক ঠক। তার ঘরে দরজায় কড়া নাড়ার শব্দ। আরমান থমকে গেল। এত রাতে কে এভাবে দরজায় কড়া নাড়বে? বিরক্তি যেন মুহূর্তেই মাথার ভেতর আগুন জ্বালিয়ে দিল। মনে মনে গালি দিতে শুরু করে সে। এত রাতে আবার বালের সাহস হলো আমার দরজায় নক করার। রাগে দরজার দিকে তাকিয়ে এগিয়ে গেল, ভ্রুকুচকে ঠোঁট চেপে দরজা খুলে বলতে চাইছিল, কে এত রাতে পাগলামি করছিস? কিন্তু দরজা খোলার পর শব্দগুলো যেন গলায় আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে রোহান, আরমানের সেরা বন্ধু তার ছায়ার সঙ্গে। কিন্তু আজ রোহানকে যেন অন্যরকম লাগছে। মুখ শুকনো, চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার পাঁচ। এই মুখ দেখে রাগ আরো বেড়ে গেল আরমানের। এত রাতে বন্ধু এভাবে আসে তাকে মোটেও ভালো লাগলো না। এই সময়ে দরজায় কড়া নাড়িস কেন? মাথা খারাপ নাকি তোর? বিরক্ত ভরা কণ্ঠে বলল আরমান। রোহান কোনো জবাব দিল না, ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তার চোখে যেন হাহাকার, ঠোঁট শুকিয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আরমান, আমারও 4 তারিখে ফ্লাইট। হাতে মাত্র 13 দিন সময় আছে বাংলাদেশের মাটি ছোঁয়ার। তারপর হয়তো দীর্ঘদিন ফিরবো না। তাতে আমাকে এত রাতে বিরক্ত করার মানে কি? বাবা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি তো জানি আমার মন, আমার হৃদয় শুধু এক জায়গায় আটকে আছে। আমার চাঁদ সুন্দরী ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করব না। তোকে কতবার বলেছি এসব নাটক বাদ দে। যদি ও তোকে না ভালোবাসে তবে কেন এত জোর করছিস? এটা তো বাচ্চাদের মতো জেদ। সরি, তুই বুঝবি না আরমান। ভালোবাসা কখনো জোরে আসে না, আবারও যায়ও না। ও হয়তো আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তো ওকে ছাড়া জীবন কল্পনাও করতে পারি না। তাই ঠিক করেছি, বাংলাদেশে থেকে কোনো মানেই হচ্ছে না। চলে যাব অনেক দূর, অন্তত দূরে গিয়ে সব ভুলে থাকতে পারবো। তোর মাথা খারাপ হয়ে গেছে। এমন করে কেউ নিজের জীবন নষ্ট করে না। আর তোর এই কান্নাকাটি শোনার সময় আমার নেই। রন তাকে রইল বন্ধুর চোখে। সে জানে আরমানের মেজাজ খারাপ, কিন্তু অন্তরের গভীরে সে একজন সত্যিকারের বন্ধু। হয়তো মুখে কঠিন কথা বলছে, কিন্তু তার মন খারাপ ব্যাপারটা বোঝার মতন মানুষ এই দুনিয়ায় যদি কেউ থাকে সে আরমানই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোর কাছেই এসেছি। জানতাম তুই হয়তো রাগ করবি, হয়তো শুনবিও না, কিন্তু কারো কাছে তো নিজের কষ্টটা বলতেই হবে। আরমান মুখ ফিরিয়ে নিল, রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে নাটকের চরিত্র বানাবি না রোহান। তুই যদি চাঁদ সুন্দরীকে না পাস তবুও তোর জীবন থেমে যাবে না। আমেরিকা চলে যা, কাজ কর, নতুন জীবন শুরু কর। তোর বাবার কথাও ভেবে দেখ, মানুষ কি শুধু নিজের জন্য বাঁচে? রোহান চুপ করে শুনতে লাগলো। তার চোখে জমে থাকা জল ঝাপসা করে দিচ্ছিল দৃষ্টি। জীবন কি এত সহজ আরমান? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো সে। আমার কাছে মনে হয় আমি যদিও ওকে না পাই তাহলে সব কিছুই অর্থহীন। হ্যাঁ, হয়তো বাঁচবো, খাওয়া দাওয়া করব, মানুষের মতো চলবো, কিন্তু সেটা কি বেঁচে থাকা হবে? এই কথাগুলো শুনে আরমানের ভেতরে হালকা ঝাঁকুনি লাগলো, কারণ সে নিজেও জানে ভালোবাসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, কিন্তু তবুও রাগ চেপে রাখতে চাইল। ভালোবাসা মানে কি শুধু এক মেয়ের জন্য পুরো পৃথিবী ফেলে দেওয়া? তুই যদি নিজেকে সামলাতে না শিখিস তাহলে কারো প্রেম পাওয়ার যোগ্য না, বুঝলি? রোহান কষ্টের হাসি দিল। হয়তো তাই, তবুও জানিস আমি চেষ্টা করেছি, বহুবার নিজেকে বুঝিয়েছি, কিন্তু পারিনি। আমি যদি আমেরিকা যাই অন্তত দূরে থেকে তো এই কষ্ট কিছুটা ভুলতে পারবো। আরমান বিরক্ত হয়ে হাত নেড়ে বলল, যা খুশি কর, আমার মাথা খাস না।
আমি তোর আবেগী গল্প শোনার জন্য রাত জেগে বসে নেই। কথাগুলো কেটে গেল রোহানের বুকের ভেতর। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, তুই হয়তো বুঝিস না, কিন্তু তুই আমার জীবনের সব থেকে কাছের মানুষ। তুই পাশে থাকিস বা না থাকিস, আমি তোকে সব সময় বন্ধু মনে করব। এবারে ধীরে ধীরে বেরিয়ে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল। আরমান চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু তার বুকের ভেতর যেন আগুন জ্বলছে। মুখে সে যতই শক্ত হোক, ভেতরে ভেতরে বন্ধুর কষ্টটা তারও মনে গেঁথে গেছে। সে ফিসফিস করে বলল নিজের সাথে, 4 তারিখে ফ্লাইট আর 2 তারিখে নাচানাচি করবে আমেরিকায় না যাওয়ার জন্য, গাধা। কিন্তু মুখে আর কিছু বলল না। চুপ করে গিয়ে আবার বিছানায় বসে পড়ল। সারা রাত আর ঘুম হয় না আরমানের। ঘড়ির কাঁটা ঘুরে রাত ভোর হলো, কিন্তু একটু ঘুম আসেনি। শরীর ক্লান্ত, মাথা ভারী হয়ে আছে। ঠিক ভোরের আলো ফুটতে না ফুটতে হঠাৎই ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো বাবার নাম। আরমান ফোন ধরলো। অপর প্রান্ত থেকে বাবার কড়া স্বর, তুমি এখনই রেডি হয়ে ময়মনসিংহের জন্য বের হয়ে যাও। ইমিডিয়েটলি একটা মিটিং আছে, দেরি করো না। কোনো কথা বলার সুযোগই পেল না সে। ফোন কেটে গেল। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় থেকে উঠল আরমান। শরীরটা যেন টেনে তুলতে হচ্ছে, মাথা ঘুরছে, চোখ লাল হয়ে আছে, অথচ সামনে কোনো বিকল্প নেই। ওয়াশরুমের আয়নায় নিজের মুখটা দেখলো। সে ফ্যাকাশে ক্লান্ত, মুখে কষ্টের ছাপ লুকিয়ে আছে। কল খুলে ঠান্ডা পানি ঝাপড়া দিল মুখে। একটু সতেজ লাগলো। ভোরের ক্লান্তি মিলল না। সময় নষ্ট না করে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। খাওয়ার মতো সময়ও পেল না। টেবিলে রাখা সকালের নাস্তা আনটাচেড পড়ে রইল। ক্ষুধা নেই, তাড়া আছে। দরজার কাছে দাঁড়িয়েছিল জেরিন। জেরিন আগে প্রস্তুত ছিল, কারণ সে জিনিয়াকে বলে জেরিনকে রেডি করিয়ে দিতে বলেছে। বাচ্চা মানুষ, এখানে এতদিন থাকা সম্ভব না। কিন্তু জেরিন তাদের ছেড়ে যেতে নারাজ। মুখটা ভাট করে রেখেছে। আরমানের চোখে মুখে হালকা দুশ্চিন্তা। নরম গলা বলে, চল সিস্টার, দেরি হয়ে যাবে। শুধু এই এতটুকুই কথাই বলল আরমান। দুজনে দ্রুত গাড়িতে গিয়ে বসলো। ইঞ্জিনের শব্দে চারপাশে নিস্তব্ধতা ভাঙলো। গাড়ি ধীরে ধীরে বড় মাঠ পেরিয়ে রাস্তায় উঠলো। গাড়ি চলতে শুরু করলে আরমানের মনটা অন্য কোথাও আটকে ছিল। তার মানজারা, কাল থেকে এখন পর্যন্ত যার সাথে একটা কথা হয়নি তার চোখের ক্লান্তির ছাপ স্পষ্ট, মাথায় চাপা টেনশন। জেরিন কয়েকবার কিছু বলতে চাইলো, থেমে গেল। বুঝতে পারছিল আরমান এখন কোনো কথায় সাড়াও দেবে না। তবে গাড়ি ছুটে চলার ফাঁকে একটা বিষয় নিয়ে মনে মনে যুদ্ধই করছিল আরমান। সে জিনিয়াকে আসার জন্য কিছুই বলে নাই, কারণ সে জানে এই মুহূর্তে জিনিয়াকে বাড়িতে নিয়ে আসা সম্ভব না। পরিস্থিতি জটিল হয়ে যাবে, হয়তো নতুন সমস্যাও তৈরি হবে। তাই সে চুপ করে এইসব এড়িয়ে যাওয়াই ভালো মনে করলো। রাস্তা হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ভোরের বাতাস ঠান্ডা, চারপাশ নিস্তব্ধতা। গাড়ির ভেতরে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠছিল। আরমান জানলার বাইরে তাকিয়ে আছে। মনের ভেতর প্রশ্নের পাহাড় জমেছে। রোহানের কথা, নিজের অস্থিরতা, বাবার হঠাৎ ডাকা, সব মিলিয়ে যেন একটা বোঝা চাপিয়ে দিয়েছে তার বুকের উপর। কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু স্টিয়ারিং আঁকড়ে ধরে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। সকাল 8টা। হালকা কুয়াশা ভোরের আলোকে আরো নরম করে তুলেছে। যারা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আয়নায় নিজের চেহারাটা দেখছে, চুলগুলোতে ঠিকঠাক মতো বাঁধা হয়নি, চোখে অল্প ঘুমের ছাপ, আর মুখে রং ফ্যাকাশে। কিন্তু মনে হলো সবই তুচ্ছ। আজ তার শুধু একটা চিন্তা, আরমান। মায়ের ডাক বারবার ঘরের ভিতর বাজছে, কিন্তু যারা যেন শুনতেই চায় না। যারা না খেয়ে কোথাও যাবি না, অন্তত দুধটা খেয়ে যা। যারার গলার ভেতর কান্না চেপে আছে, চোখের কোণে পানি জমেছে। সে নিঃশ্বাস নিচ্ছে, যেন নিজের ভেতর জমে থাকা অনুভূতি একটু শান্ত করা যায়। আরমানকে এক পলক দেখার জন্য তাড়াতাড়ি করে কলেজের জন্য রেডি হচ্ছে। তার মন বলছে রাগ করে থাকলেও তাকে দেখার জন্য খাটে এসে দাঁড়িয়ে থাকবে আরমান। এই ভাবনাটাই যেন মনের সব কষ্ট দূর করে দিচ্ছে। কোনো রকম হিজাবটা বেঁধে কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। জারাকে ড্রয়িং রুমে আসতে দেখে মার্জিয়া বেগম আবার বললেন, যারা দুধটা খেয়ে যা। যারা মায়ের কথা শুনেও না শোনার মতো করে
ঘর থেকে বের হয়ে যায়। তাকে দাঁড়াতে দেখলে আবার খাওয়ানোর জন্য জোর করবে। বোন এত তাড়াহুড়ো করতে দেখে জোহান দরজার পাশে দাঁড়িয়ে বলল, বনু, তুমি আজ এত তাড়াহুড়ো করছো কেন? আর তোমার হিজাব তো আজ সুন্দর করে বাঁধা হয়নি, কেমন এলোমেলো হয়ে আছে। জারার কপালে ভাঁজ ফেলে উত্তর দিল, তুই চুপ করে থাক মীর জাফর, আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। জোহান ভোতা মুখে বোনের দিকে তাকিয়ে আছে। সে তো ভালোর জন্য বলেছে, এখানে এমন করার কি আছে? এই জন্যই বলে কারো ভালো করতে নেই। যারা জোহানের কথা শুনেও কোনো উত্তর করলো না। তার মন এখন পড়ে আছে আরমানের কাছে, তাকে একটাবার দেখার জন্য। সরি বলে ক্ষমা চাইতে হবে তার। লোকটাকে এসে বেশি কষ্ট দিয়ে ফেলেছে মনে হচ্ছে, তাই তো এখনো একটা কল বা মেসেজ করেনি। যারা রাস্তার মোড়ে এসে ফোন বের করে ফিহাকে ডাকলো। কোথায় তুই? ফিহার ভেসে আসা কণ্ঠ উত্তর, আমি বের হয়েছি, তুই অপেক্ষা কর, আসছি। নদীর ঘাটে এসে দাঁড়ালো যারা। অন্যদিন এখানে দাঁড়িয়ে দূর থেকে আরমানকে দেখতে পেত, আজ চারপাশটা খালি। বাতাসও যেন তার মনকে বুঝতে চায় না। বুকের ভেতর ভারী চাপ, চোখে অস্ত্র। সে বিড়বিড় করে বলে, আজকে কেন এলো না? কি হয়েছে ওনার? আমার ওপরে উনি অনেক রাগ করেছে। আমি কি বেশি বলে ফেলেছি? মনের ভেতরে অপরাধবোধ, ভালোবাসার মিশ্র অনুভূতি সব একসাথে ধাক্কা খাচ্ছে। ঠিক তখনই ফিহা এসে পাশে দাঁড়ালো। এসে হাঁপাতে লাগে, মনে হচ্ছে দৌড়ে এসেছে। কি রে, মুখটা এমন শুকনো কেন? যারা চোখ নামিয়ে উত্তর দিল, কিছু না। তুই কিছু না বললে কি আমি বুঝবো না? চোখের অবস্থা তো দেখছি, আমি কানা নই। যারা ফিহার কথা ঘোরাতে ফিহার দিকে তাকে মৃদু হাসি দিয়ে বলে, শোন, মিম আজ আসবে না কলেজে, ওর মা অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ভালো করেছি, তবে আমি তো আছি, তাই না? হ্যাঁ, তুই আছিস, তাই মনটা একটু হালকা। ঠিক আছে, এখন বল মন খারাপ কেন? এমনি মনটা খারাপ। যারা তার দিকে তাকে মৃদু হেসে বলল। আরমানের কথা ভাবতেই চোখে পানি চলে আসে। যারা চোখে পানি দেখে ফিহা ধীর গলায় বলে, কি হয়েছে জানু? কান্না করছিস কেন? বল আমাকে। যারার মনে হলো ফিহার কথা এক মিষ্টি ছায়ার মতন। গলা ভিজে গেল, কিন্তু দৃঢ় হয়ে বলল, কিছু হয়নি, চল, কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। নদীর ঢেউয়ের শব্দ শুনে মনে হলো সময় একটু থেমে গেছে। ঘাটের ওপাশে ছোট্ট নৌকা দুলছে, কিন্তু যারার মন শান্ত হচ্ছে না। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা। আরমানকে না দেখার অনুভূতি আরো গভীর হচ্ছে। আমি আপনাকে মিস করছি। যারা নিজে ফিসফিস করলো, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, প্লিজ ক্ষমা করে দিন। কান্না চেপে ধরে সে আরো মনে মনে কথাগুলো বলে। ফিহা সামান্য পাশে হেসে বলল, ভাইয়ার সাথে ঝগড়া হয়েছে? হুম। বলেই চেপে রাখা কান্নাটা বের হয়ে আসে। কান্না করতে করতে বলে, আমি ওনাকে কষ্ট দিতে চাইনি। ফিহা যারাকে শান্ত করার জন্য বলে, কান্না করে না জানু, এই রাস্তা সবাই খারাপ মনে করবে। চল, কলেজে গিয়ে সব কথা শুনবো তোর। এই জানু, এত তাড়াহুড়ো করছিস কেন? ফিহার হাত শক্ত করে ধরে কলেজের দিকে চলে যায়। মিমাজ কলেজে যায়নি। মা রুবিনা বেগম সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে বের হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এসে মোবাইলে ব্যস্ত, বার্তা খোলা, নোটিফিকেশন স্ক্রল করা, যেন নিজের মনকে অন্য কোথাও সরিয়ে রাখতে চাইছে। বড় রাস্তায় দাঁড়িয়ে আছে তারা। রুবিনা বেগম একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। মেয়েকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মিম, আমার কাছে এসে দাঁড়া। এই কাঠফাটা রোদে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু, তুমি ওখানেই দাঁড়াও, আমি দেখছি গাড়ি আছে কিনা। গাড়ি আসবে না, তুই আমার কাছে আয়। মায়ের কথায় হার মেনে চলে আসে মেম। এসেই মায়ের পাশে দাঁড়ায়। মায়ের পাশে দাঁড়িয়ে আবারও মোবাইলে কি যেন করছিল। তার সব ধ্যান মোবাইলের উপর। হঠাৎ তাদের সামনে এসে একটা বাইক থামে। রুবিনা বেগম চমকে ওঠে, কারণ তার হার্টের সমস্যা। বাইকে বসা ছেলেটা মাথার হেলমেট খুলে তাকায় তাদের দিকে। ছেলেটা রুবিনা বেগমের দিকে তাকে এক নরম স্বরের উষ্ণতায় প্রশ্ন করে, আন্টি, এখানে একই খান কোম্পানি কাজ চলছে কোথায়? মিম ফ্রোজেন হয়ে গেল। এই কণ্ঠটা তার চেনা।
খুব কাছের একজন মানুষের গলার স্বর। মোবাইলটা থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে দুনিয়ার সব শব্দই যেন থেমে গেছে। সেই স্বর, সেই গলা, কেউ যেন তার ভেতরের সব আবেগকে ছুঁয়ে দিল। মনের ভেতরে এক অজানা উত্তেজনা আর আতঙ্ক একসাথে ধাক্কা দিল। তার হৃদয় দ্রুত ধুকধুক করছে। মনে হলো এতকাল ধরে যে মানুষটিকে সে শুধু ফেসবুকের স্ক্রিনে দেখেছে, আজ সে তার সামনে দাঁড়িয়ে। সে কখনো কল্পনাও করতে পারেনি মানুষটাকে সে কখনো সামনাসামনি দেখতে পারবে। সামনে থেকে দেখতে মানুষটা এত সুন্দর। মিম রাশেদকে প্রথম দেখায় চিনতে পারলেও রাশেদ মিমকে চিনতে পারল না, কারণ সে মিমকে কখনো দেখেনি, তার কাছে ওর পিক চায়ওনি। না দেখেই তাদের মাঝে ভালোবাসার সম্পর্কটা হয়ে যায়, কিন্তু একটা ছোট্ট ঘটনা তাদের মধ্যে সব নষ্ট হয়ে গেছে। সব শেষ, তাদের মাঝে বিচ্ছেদটা ঘটে যায়। ও এখানে কি করছে? মিম ফিসফিস করে বলে। রাশেদের দিকে মিম পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বেহায়া চোখ যেন সরাতেই পারছে না। রাশেদের চোখ যায় মিমের দিকে। তার দিকে কেমন করে তাকিয়ে আছে রাশেদ। মিমকে ভালো করে দেখে গায়ের রং একটু চাপা, কিন্তু চোখ মুখে আলাদা একটা মায়া আছে। পরনে সাদা একটা গোল জামা, মাথা সুন্দর করে হিজাব বাঁধা। রাশেদ যে তাকে এইভাবে পর্যবেক্ষণ করছে, সে দিকে মিমের কোনো হুঁশ নেই। সে মনে করে মহিলার সাথে যখন দাঁড়িয়ে আছে তাহলে নিশ্চয়ই মেয়েই হবে। তাই রাশেদ এবার মিমের চোখের দিকে তাকে শুনাচ্ছে, জিজ্ঞেস করে, এইভাবে তাকিয়ে আছো কেন আন্টির মেয়ে? রুবিনা বেগম চোখ পাকিয়ে তাকালেন মিমের দিকে। মিমের হাতে একটু ঝাঁকি দিয়ে বললেন, মিম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? মিম লজ্জা নিয়ন্ত্রণ করতে পারেনি, শুধু মাথা নিচু করে বলল, কিছু না মা। মেয়ের কাছে রুবিনা বেগম লজ্জা পেলেন কিছুটা। রাশেদ দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি সোজা চলে যাও, খাটের কাছে বড় যে মাঠটা আছে ওখানেই একে খান কোম্পানির কাজ চলছে। থ্যাংক ইউ আন্টি। বলে রাশেদ সামান্য ভ্রু উঁচু করে আবারও তাকায় মিমের দিকে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর কিছু না বলে রাশেদ বাইক স্টার্ট দিয়ে চলে যায় সেখান থেকে। লজ্জার মাথা খেয়েছিস নাকি? ওই ছেলেটার দিকেও ওভাবে তাকিয়েছিলি কেন? মিম কিছু বলে না, মোবাইলে টুকতে থাকে। ভেতরে এক অদ্ভুত উত্তেজনায়, ভয় আর লজ্জার মিম শুধু মাথা নেড়ে মায়ের কথা সম্মতি জানলো। ভেতরে মনে হলো পুরনো ভালোবাসা, পরিচিত স্বর, অচেনা উত্তেজনা, সব মিলিয়ে আজকে সকালটা তার জন্য এক আবেগের ঝড়। অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের সাথে তার দেখা, কিন্তু অদ্ভুত একটা বিষয়, নিজের ভালোবাসার মানুষটা তাকে চিনতে পারল না, আর সে চিনতে পেরেও কিছু বলতে পারল না। মনের ভেতরে একরাশ অদ্ভুত উত্তেজনা, ভয়, লজ্জা, কষ্ট, মনের ভেতরেই লুকিয়ে রাখা চাপা কষ্ট, উত্তেজনা সব মিলেমিশে তাকে কিছুটা স্থবির করে দিয়েছে। সে বুঝতে পারছে আজকের মুহূর্তটি তার জন্য কখনো ভুলবে না। সকালে নাস্তা শেষ করে রোহান আর জাহেদ দুজনে মিলে বারান্দায় বসে আছে। রোহান 4 তারিখে আমেরিকা চলে যাবে, এটা জাহেদকে জানায়। এটা শোনার পর থেকে জাহেদের মনটা ভার হয়ে আছে। সে রোহানকে বোঝাচ্ছে যাতে আমেরিকা না যায়, কিন্তু রোহান যেন মন পাথরই হয়ে গেছে। সে কোনো কথা কানে নিচ্ছে না। সে যাবে মানে যাবেই। তারা কথা বলছিল নিজেরা। হঠাৎই বাইক আসার শব্দ শুনে দুজনেই সামনের দিকে তাকায়। দেখে আরমানের পার্সোনাল সেক্রেটারি রাশেদ আসছে, কিন্তু রাশেদ যে আসবে এটা তারা জানে না। আবার আরমানের বাইক চালিয়ে আছে, বিষয়টাতে আরও চমকে ওঠে। আরমান সচরাচর কাউকে বাইক ধরতেই দেয় না, এবং নিজেও চালানো নষ্ট হয়ে যাবে বলে। কারণটা তার নিজে ইনকাম করে কিনেছে, বাপ চাচার কারো কাছ থেকে কোনো সাহায্য ছাড়া। নিজেদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু ওই যে শখ, এটা তার নিজের শখ। রাশেদ আরমানের বাইক চালিয়ে বড় মাঠের একতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। মাথা থেকে হেলমেট খোলে, ভদ্রতা বজায় রেখে সালাম দিয়ে ভালো আছেন স্যার? রোহান সুকুচকে বলে, আরমানের বাইক তুমি কোথায় পেলে? রাশেদের মুখে হাসির রেখা টেনে বলে, কাল রাতে স্যারের সাথে কথা হয় আমার, তখন স্যার নিজেই অনুমতি দেন। আমি বড় ম্যাডামের কাছে চাবি চাই, তিনি দিয়ে দেন। রোহান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আজকে আসবে? আগে তো বলনি। রাশেদ একটু কাঁচুমাচু হয়ে উত্তর দিল। স্যার নিজেই বলছেন আসতে। তারপর কিছুক্ষণ সাধারণ খোঁজখবর চালালো। হঠাৎ রাশেদ বারান্দার চারপাশে তাকালো।
তাকাতে লাগলো যেন কিছু খুঁজছে, না পেয়ে কপালে হাত দিয়ে বলল। স্যার কোথায়? দেখছি না তো। জাহিদ নির্লিপ্ত ভঙ্গিতে হাই দিতে দিতে বলল। ভাইয়া ময়মনসিংহে গেছে আজ ভোরে। রাশেদের মুখে হঠাৎই শুকিয়ে গেল, প্রায় কাঁদো কাঁদো গলায় বলল। কি বলছেন স্যার? আমাকে আসতে বলে নিজেই চলে গেলেন? এ তো একেবারে চলো না। রোহান হেসে গড়াগড়ি খেতে খেতে বলল। মানে তুমি আসবে বলেই আরমান পালিয়ে গেছে? তুমি যে পরিমাণ ভাইয়াকে বিরক্ত করো, তাই হয়তো তোমার স্যার বুঝি ভয় পেয়ে গেছে। রাশেদ নাক টানতে টানতে বলল। স্যার আমাকে এভাবে ধোকা দিলেন? আমার কপালে শুধু বাইকের ধুলোই জুটল। প্রেমিকা ছেড়ে চলে গেলেও এমন করে না। তোমার স্যার ময়মনসিংহে যাওয়ায় তুমি কেমন করছো? ভালোবাসার নাম সেক্রেটারি লাভ, এমনভাবে কয়জনই বা স্যারের মাথা খেতে পারে বিরক্ত করে? স্যার আপনারা মজা করবেন না। আমি অনেক কষ্ট পেয়েছি স্যার, আমি অনেক কষ্ট পেয়েছি স্যার চলে যাওয়ায়। আরে সোনা, কষ্ট পেয়েছো তুমি? রোহানের কথা বারান্দা হাসি রোলই পড়ে যায়। রাশেদও না চাইতো হেসে ফেলে। লজ্জায় মাথা নিচু করে মাথার পেছন চুলকাতে থাকে। বারান্দা এত হাসাহাসি শব্দ শুনে জিনিয়া রুম থেকে বের হয়ে আসে। এসে দেখে রাশেদ দাঁড়িয়ে আছে। তাদের কোম্পানিতে কাজ করে এবং বড় ভাইয়ার সেক্রেটারি বলে ভালো করে চেনে তাকে। রাশেদ জিনিয়াকে দেখে ভদ্রতা বজায় রেখে ভালো মতো জিজ্ঞেস করে। জিনিয়াও হেসে হেসে উত্তর দেয়, কিন্তু এই বিষয়টা রোহানের সহ্যই হয় না। রাশেদের দিকে খেয়ে ফেলার দৃষ্টিতে তাকাইছে। রাশেদ রোহানের দৃষ্টি দেখে ভয়ে আর কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকে। রোহান হাত মুষ্টিবদ্ধ করে জিনিয়ার দিকে তাকায়, তারপর গট পায়ে রুমের দিকে চলে যায়। রোহানের দৃষ্টি দেখে জিনিয়ার গলা শুকিয়ে যায়। ছুটি হতে যারা ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বের হয়ে এলো ক্লাস থেকে। পাশে ফিহা হাঁটছিল, কিন্তু যারার তারা যেন স্বাভাবিকের চেয়েও অনেক বেশি। চারপাশে বন্ধুদের সবার সঙ্গে বিদায় না জানিয়ে সে গেটের দিকে পা চালালো। ফিহা অবাক হয়ে তাকালো। এই জানু, এত তাড়াহুড়ো করছিস কেন? যারা একটু চমকে উঠলো, তবুও ঠোঁটের কোণে একরকম অস্থির হাসি টেনে বলল। না মানে হ্যাঁ, একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি তোর কি কাজ আছে। আরমান ভাইয়াকে দেখার জন্য এমন ছটফট করছিস, তাই না? ধুর, কি যে বলিস তুই। কথাটা বললেও সে আসলে তার মন কেবল এক জায়গায় গিয়ে বারবার আটকে যাচ্ছিল। হয়তো আরমান এখন ঘাটে দাঁড়িয়ে আছে, হয়তো এই অপেক্ষাতে দিন কাটাচ্ছে। দুপুরে সেই রাত, অভিমান, ভুল বুঝাবুঝি সব কিছু আজ যারা ছেড়ে ফেলতে চায়। যদি আরমানের সঙ্গে দেখা হয় সে ক্ষমা চাইবে, কাপা কণ্ঠে হলে বলবে। আপনি রাগ করবেন না, আমি ইচ্ছে করে খারাপ কিছু বলতে চাইনি। দুজনে নদী পার হয়ে ঘাটে এসে দাঁড়ালো। বাতাসে নদীর কুল ঘেঁষা কাশফুল দুলছে। নৌকাগুলো একে একে ভিড়ছে। যারা চোখে শুধু একজনকেই খুঁজছে। ঘাটের প্রতিটি কোণা, নৌকা ঘাট, গাছের তলায় দাঁড়িয়ে থাকা লোকেদের দিকে এক নজর ঘুরিয়ে দিল সে, কিন্তু না, আরমান নেই। যারা বুকটা হঠাৎ করে খালি হয়ে গেল, যেন কেউ সমস্ত আশা এক মুহূর্তে কেড়ে নিল। সে আবার চারপাশে তাকালো, হয়তো কোথাও দাঁড়িয়েছে, হয়তো চোখে পড়ছে না, কিন্তু না, কোথাও আরমানের দেখা নেই। ফিহা তখনও যারার পাশে দাঁড়িয়ে। ও বুঝতে পারছে যারা কাউকে খুঁজছে। সে একবার আশেপাশে তাকায়, দেখতে পেল না সেই কাঙ্ক্ষিত মানুষটাকে। যারার দিকে একবার তাকায়, সে মুখটা কেমন শুকিয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু কিছুই বলল না। ঠিক তখনই সামনে থেকে জাহিদ এসে পড়লো, মুখে একরকম হাসি, চোখে ভদ্রতার ছেলে। আরে ভাবি, কেমন আছেন? কলেজ থেকে ফিরছেন? এই হঠাৎ ভাবি ডাক শুনে যা থমকে গেল। ফিহা মৃদু হেসে মুখ নিচু করলো, গাল দুটো যেন অকারণে লাল হয়ে উঠলো ওর। জাহিদ ফিহার দিকে তাকে মজা করে বলল। ভাবি, আপনার বান্ধবী কিন্তু একদম কটকটির মতো লাগে। ফিহার মুখটা যেন কুচকে যায়, রাগী দৃষ্টিতে তাকায় সে যে জাহেদের দিকে। জাহেদ ফিহার তাকানো দেখে নিজের ঠোঁট গোল করে চুমু দেখায়। বিষয়টা যারা চোখে পড়ে, আর যারা ভেতরে ভেতরে লজ্জায় সংকুচিত হয়ে গেল। কি উত্তর দেবে বুঝে উঠতে পারলো না, তবু ভদ্রতার খাতিরে বলল। ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আরমান ভাইয়ের সাথে সব ঠিকঠাক? প্রশ্নটা শুনে জানার বুকটা ধপ করে উঠলো, কিন্তু ঠোঁট সিল করে রাখলো সে। সাহস হলো না জাহেদের উত্তর দেওয়ার, আর আরমানের কথা জাহেদকে জিজ্ঞেস করার। কেমন জানে লজ্জা আর
আবার দ্বিধা। হয়তো জাহেদ উত্তর দিতে পারবে, হয়তো আবার তাকে নিয়ে মজাও করবে, কিন্তু যারা মন আটকে গেল। কয়েকটা সাধারণ কথা বলে বিদায় নিল তাদের কাছ থেকে যারা। জাহেদ তখন ফিহার দিকে তাকে হালকা দুষ্টুমি করছে। হাঁটতে হাঁটতে যারা একবার পিছনে তাকিয়ে দেখলো ফিহা আর জাহেদ খুনসুটি করছে। সেই দৃশ্যটা যেন অদ্ভুত সুন্দর লাগলো তার কাছে। দুজনকে একসাথে খুব মানাচ্ছে। অকারণে বুকটা একটু হালকা হলো, আবার ভারীও হলো। পথে হাঁটতে হাঁটতে যারা চোখ ভিজে উঠলো, মনে হলো সারা পৃথিবীটাই খালি হয়ে গেছে। তার সমস্ত ভাবনা জুড়ে কেবলই আরমান। আপনি কেন এলেন না আজ? আমি তো ভেবেছিলাম আপনি অপেক্ষা করছেন। যদি রাগ করে থাকেন তবে মাফ করে দিন। আমি চাইনি আপনাকে কষ্ট দিতে। সারা দিন শুধু আপনার কথাই মনে পড়েছে। আপনার ওই ছোঁয়া আমার নেশালো দৃষ্টির চোখের সামনে ভেসে উঠছিল। কলেজে বই খুলে তাকাই, বইয়ের অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়। মনে চায় আপনার কণ্ঠ শুনি। রাতে ঘুমও আসেনি কাল ঠিক মতো। এই ভেবে কাটাই আপনি হয়তো একটা কল দেবেন। আপনার কি একটা বারও আমার কথা মনে পড়ে না? যারা হাঁটতে হাঁটতে এসব কথাই মনে মনে আওড়ালো। কখনো মনে হলো যদি এখনই ফোনটা বেজে ওঠে, আরমান কল করছে, কিন্তু না, নীরব ফোন যেন তার কষ্টকে আরো গভীর করে তুলছে। আকাশের দিকে তাকালো সে। রোদের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। সন্ধ্যার ছোঁয়া পড়ছে নদীর জলে। সেই আলো অন্ধকারে মাঝে যারা শুধু আরমানকে খুঁজে ফিরছিল। একসময় সে বাড়ির পথে চলে গেল, কিন্তু মনটা পড়ে রইল ঘাটে। মনে মনে আবার প্রতিজ্ঞা করলাম, যদি আগামীকাল আবার কাল না আসেন, আমার সাথে কথা না বলেন, আমিও আর আপনার সাথে কথা বলবো না। খুব রাগ করবো আপনার ওপর, এই বলে দিলাম। এই কথাগুলো বললেও বিহায়া মন আবারও বলে উঠছে, খুব মিস করছি আপনাকে খুব ভালোবাসি আমি। কাল দেখা হলে সরাসরি বলবো। আমি আপনাকে ছাড়া থাকতে পারি না, মরে যাব একবেলা কথা বলতে না পারলে। আজকে আরমানের অনুপস্থিতি যারাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে সে কতটা ভালোবাসে তাকে। একবেলা না দেখলে কেমন পাগলের মতো লাগে সবকিছু, কান্না চলে আসে। দুপুরে ক্লান্ত আলোটা তখনও আকাশে রয়ে গেছে ঝলমলে। ঘাট থেকে ফিরে যারা যখন বাড়ির কাছে পৌঁছলো, তার পা যেন হঠাৎ থেমে গেল। দরজার সামনে রক্তে মাখা নিথর দেহে পড়ে চলেছে ছোট্ট ছোট্ট খরগোশ। এটা দেখে কলিজায় টান লাগলো। যারা দৌড়ে চলে আসে তাদের সদর দরজার সামনে। খরগোশগুলো কোলে তুলে নেয়। আশেপাশে আবারও তাকায় সে। এদিকে সেদিকে ছোট ছোট প্রাণগুলো মাটিতে পড়ে আছে। এমন মর্মান্তিক ঘটনা দেখে কান্না করে দেয় যারা। তার শখের খরগোশ এইভাবে মৃত্যু অবস্থায় মাটিতে পড়ে আছে। যারা এবার দূর থেকে বাড়ির ভেতর তাকায়, বুঝতে পারছিল ঘরের ভেতর কিছু একটা অস্বাভাবিক ঘটছে। পাখির ডাকের সঙ্গে মিশে আসছিল টিনের বেড়ার ভাঙা আওয়াজ। বুকের ভেতরটা কেমন জানি মুচড়ে উঠলো। ভেতরে ঢুকে এসে স্তব্ধ হয়ে গেল। প্রতিটি জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। রান্নাঘরে হাঁড়ি পাতিল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। চৌকির গদি মাটিতে উল্টে পড়েছে। ডাইনিং টেবিলের সব কিছু ভাঙা অবস্থা পড়ে আছে। দরজার কোনায় যেন ঘরে দস্যুর দল ঢুকে সব কিছু উলটপালট করে দিয়েছে। যারা চোখে পানি চলে এলো, বুক থকথক করতে লাগলো। মা, আমার ভাই, তারা কোথায়? পাগলের মতো দৌড়ে সে এক ঘর থেকে আরেক ঘর খুঁজতে লাগলো। গলা শুকিয়ে গেলেও সে ডাক দিল জোরে, আম্মু, আম্মু, তুমি কোথায়? ঠিক তখন টিনের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তার মা, মার্জিয়া বেগম। মুখের চেহারা মলিন, চোখে ভয়ের ছাপ স্পষ্ট। মেয়েকে দেখে তিনি এগিয়ে এলেন। যারা ব্যাগটা মাটিতে ফেলে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। চোখ ভিজে উঠলো, কান্নায় কাপাক কঞ্চে বলল, আম্মু, কি হয়েছে? এই অবস্থা কেন ঘরের? তুমি ঠিক আছো তো? আমার বুকটা থেমে যাচ্ছে। মেয়ের কান্না থেকে মার্জিয়া বেগম আর নিজেকে সামলাতে পারলেন না। বুক ফেটে কান্না বেরিয়ে এলো, কণ্ঠ কেঁপে গেল। কি আর বলবো মা, চেয়ারম্যানের ছেলে রহিম এসেছে কিছু লোক নিয়ে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি রাজি না হওয়ায় এই ভাঙচুর করেছে। বলে গেছে পরের বার এলে সরাসরি তোকে নিয়ে যাবে, কিছুতেই মানবে না। যারা শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। মনে হলো মাথার উপর আকাশ সরে গেল। কি বলছো তুমি আম্মু? ওরা এমন কথা বলেছে? হ্যাঁ মা, ও ছেলে ভালো না, নেশা করে, মেয়েদের বাজি ধরে, জেলেও গেছে 2 বার। আমি কেমন করে তোর মতো মেয়েকে ওর হাতে তুলে দিই? আমি কিছুতেই রাজি হইনি, তাই এই সর্বনাশ করলো। যারা বুকের ভেতর দম বন্ধ হলো। ওই দিনের
দুপুরের বড় মাঠে যেই ঘটনা ঘটেছিল মনে হলো তারই প্রতিশোধ নিচ্ছে রহিম। চোখ ভিজে এলো হঠাৎ, তার মনে পড়লো ছোট ভাই জুহানের কথা। আম্মু, জোহান কোথায়? আমার ভাই কই? সে তো চঞ্চল, দুষ্টুমি করে বেড়ায়। এই সব দেখে যদি কিছু করতে যেত। প্রশ্নটা শুনে মার্জিয়া বেগম আবারও কান্না ভেঙে পড়লেন। মেয়ের হাত শক্ত করে ধরে বললেন, চল মা, আমি তোকে দেখাই। মার্জিয়া বেগম মেয়েকে নিয়ে গেলেন টিনের ঘরে। ভিতরে ঢুকেই যারা চোখ ছলছল করে ছোট্ট ভাই জোহান বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, মাথায় সাদা কাপড়ের ব্যান্ডেজ, পাশে এক বাটি পানি আর একটা ভিজে গামছা রাখা। আমার ভাই। যারা ঠোঁট কেঁপে উঠল। সে দৌড়ে গিয়ে ভাইয়ের মাথার কাছে বসে পড়লো, কাপা হাতে ব্যান্ডেজটা স্পর্শ করলো। বুকের ভেতর যেন সব কিছু ভেঙে পড়লো, চোখে ভরে কান্না এলো। আম্মু, ওর এই অবস্থা হলো কিভাবে? মার্জিয়া বেগম চেয়ারে বসে পড়লেন, চোখ মুছতে মুছতে বললেন, ওরা যখন ঘরে ঢোকে ভাঙচুর শুরু করে, খরগোশগুলোতে হাত দিলে তখন জোহান বাধা দিয়ে বলে, এগুলোতে হাত দিবেন না, আর আমার বোনকে নিয়ে কিছু বলবেন না। কিন্তু ওই নরপশুরা কি শোনে? রহিম নিজের লাঠি দিয়ে ওকে মাথায় আঘাত করে। আমি দৌড়ে গিয়ে জোহানকে আঁকড়ে ধরি। তারা সবাই মিলে ওই ছোট ছোট প্রাণগুলোকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর চলে গেল। কথা বলতে বলতে মার্জিয়া বেগম হাউ মাউ করে কেঁদে উঠলেন। যারা ভাইয়ের মাথায় হাত বুলাতে লাগলো। গলার ভেতর থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু অশ্রু ভিজিয়ে দিল ব্যান্ডেজটা। ছোট ভাইটার নিরীহ মুখ দেখে তার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। আমার ভাই এতটুকু বাচ্চাকে এভাবে মারে কিভাবে? আম্মু, আমি আর পারছি না ওকে এমন ভাবে দেখতে। মার্জিয়া বেগম মেয়ের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। ধৈর্য ধর মা, আল্লাহ সব দেখছে। অন্যায় কেউ করলে সে একদিন শাস্তি পাবে। কিন্তু আমি ভয় পাচ্ছি, যদি আবার আসে আমি তোকে কেমন করে রক্ষা করব? যারা চোখ মুছল, কিন্তু তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল, চোখে যেন নতুন আগুন জ্বলে উঠল। না আম্মু, এবার আমি আর চুপ করে থাকবো না। যদি ওরা ভাবে ভয় দেখিয়ে আমাদের ভাঙতে পারবে, তবে ভুল করছে। আমি জোহানের শপথ করছি, আমি কিছু একটা করব। মার্জিয়া বেগম মেয়ের কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা পেলেন, তবু তিনি ভয় নিয়ে বললেন, না মা, তুই কোনো ঝুঁকি নে মা। মেয়েদের জন্য এই সমাজে অনেক বাধা, কিন্তু আমি তোকে বুঝাই কেমন করে। যারা কিচ্ছু বলো না, শুধু ভাইয়ের মাথায় হাত বুলিয়ে যেতে লাগলো। বুকের ভেতর কষ্ট জমে জমে পাহাড় হয়ে গেল। চোখে তখন ভেসে উঠল একটাই মুখ, আরমান। আজ আরমানকে যদি আমি সব বলতে পারতাম। কিন্তু যারা জানে আপাতত তাকে মায়ের পাশ থেকে থাকতে হবে, ভাইকে আগলে রাখতে হবে সেই ছোট্ট ঘরে। রাত নামলো অন্ধকার হয়ে। ময়মনসিংহে পৌঁছে জেরিনকে বাড়িতে নামিয়ে দিয়ে সোজা চলে যায় অফিসে। বাড়ির কাছে কারোর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সারাদিন দৌড়ঝাঁপ, মিটিং আর ফাইলের চাপ সামলে অবশেষে সন্ধ্যার পর ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরে আরমান। বাড়ির ফেরার পথে মনে হয় কতদিন হলো ঠিক করে বাড়ির কারোর সঙ্গে বসে গল্প করা হয়নি। সবসময় ব্যস্ততা, ক্লান্তি আর দায়িত্বে ডুবে থাকা তার জীবনে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সে কোনো কথা না বলে চুপচাপ দরজা ঠেলে ভিতরে ঢোকে, যেন বাড়ির পরিবেশ নষ্ট না করতে চায়। ঠিক তখনই দেখে ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল ফারিহা বেগম। ছেলেকে অনেকদিন পর এতটা ক্লান্ত, নির্ভরতার মতো দেখতে পেয়ে মায়ের বুকটা হঠাৎই ভরে উঠছে। আরমান চোখে মাকে দেখে থেমে যায়, গলা ভিজে আসে আবেগে। আম্মু। শব্দটুকু যেন ফারিহা বেগমের সমস্ত অপেক্ষা আর স্নেহ জাগিয়ে তোলে। চোখ মুছে নেন তিনি, অশ্রু কিন্তু লুকোনো যায় না। ছেলের মুখে ক্লান্তির রেখা দেখে বুকটা হাহাকার করে উঠছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে সামলে কেবল ছেলেকে বুকে টেনে নেন। যা, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর খাবি। এত ক্লান্ত লাগছে, খালি পেট দেখেই বোঝা যাচ্ছে। আরমান মাথা নেড়ে মায়ের কথা মেনে নেয়। নিজের ঘরে ঢুকে হালকা গায়ে পানি ছিটিয়ে আসে। আয়নায় চোখে পড়ে নিজের ক্লান্ত মুখটা, নিঃশব্দে এক যুদ্ধের সৈনিক এর মতো লাগে। তারপর ডাইনিং টেবিলে বসে মায়ের হাতে রান্না করা খাবার খেতে শুরু করে। প্রতিটি গ্রাসে যেন দিনের ক্লান্তি একটু একটু করে গলে যায়। খাবার শেষ, হাতে ধরা মোবাইলটা টেবিলে ফেলে রাখে আরমান। পর্দায় ঝলসে ওঠা কয়েকটা নোটিফিকেশনের দিকে আরও চোখ যায় না তার। এত সব দায়িত্ব, কল বা মেসেজ এই মুহূর্তে তুচ্ছ মনে হয়। মন চায় শুধু একটু বিশ্রাম, একটু নিঃশ্বাস ফেলার জায়গা। খাওয়া শেষ করে আবার নিজের
ঘরে ফিরে যায় সে। বিছানায় শরীরটা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে সত্যি কতটা ভেঙে পড়েছে সে। মাথার ভিতর ঘুরপাক খাওয়া চিন্তাগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। শরীরের প্রতিটি কোষ যেন ঘুমকে ডেকে আনে। কিছুক্ষণের মধ্যে ঘুম তাকে গ্রাস করে নেয়। বাড়ির ড্রয়িং রুমে তখনও আলো জ্বলছে। মায়ের মনে ছেলের জন্য দুশ্চিন্তা রয়ে যায়। আর আরমানের বিছানার শুয়ে থাকা দেহটা নিস্তব্ধতার কাছে আত্মসমর্পণ করে। ডাইনিং টেবিলে অবহেলায় পড়ে থাকে মোবাইলটা, নিঃশব্দে এক সাক্ষী হয়ে। অজস্র কল মেসেজ হয়তো আসবে, আবার মিস হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সব কিছু যে আরমানের কাছে প্রাধান্য পাচ্ছে শুধু শান্তির ঘুম। রাত প্রায় অনেক। মাকে তার ছোট ভাই খাইয়ে দিচ্ছে, জোহানকে ঔষধ দিয়ে দেয়। যারা টিনের ঘরটা দরজাটা ভালো করে লাগিয়ে আসে। মাকে আর ভাইকে ঘুমোতে দেখে যারা বিছানা টেনে উঠে বসে। ঘরের এক কোণে গিয়ে যারা এবার নিজে আরমানকে কল করে, কিন্তু মোবাইলটা বন্ধ বলছে। একবার দুইবার এমন করে 5,000 উপরে কল আর মেসেজ করে আর যারা আরমানকে, কিন্তু ফলাফল শূন্য। আরমানের মোবাইল বন্ধ, ধৈর্যের বাঁধ সব ভেঙে যায়। যারা রাগে ভয় অভিমানে কান্না করে দেয়। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তার, কিন্তু পারছে না। দু হাতে মুখটা চেপে ধরে রাখে, যে কান্নার শব্দ বের হয় না। প্লিজ আরমান, কলটা রিসিভ করুন। সকালটা ছিল কুয়াশায় ঢাকার, ভোরের আলো তখনও পুরোপুরি মাটিতে নেমে আসেনি। গ্রামের চারপাশ কেবল মোরগ ডাকার আর গাছের পাতা শিশির ভেজা ঘ্রাণে ভেসে বেড়াচ্ছে। বাতাসে হালকা শীতলতার ছোঁয়া, কিন্তু সেই শান্ত সকালের মধ্যে যারার মন একেবারে শান্ত ছিল না। রাতভর চেষ্টা করেও সে ঘুমাতে পারেনি। আরমানকে একের পর এক ফোন দিয়েছে, কিন্তু কলটা ধরেনি সে। উত্তর না পেয়ে ক্লান্তিতে কবে যে মাটিতে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল তা যারা নিজেও জানে না। ভোরবেলায় মার্জিয়া বেগমের ঘুম ভাঙে। তিনি হাসি দেখেন, পাশে মেনে বুক ধক করে উঠে যায়। হায় আল্লাহ, যারা কোথায় গেল? চিন্তায় ঘেমে যান তিনি। তাড়াতাড়ি চৌকি থেকে নেমে খুঁজতে শুরু করেন। ঘরের এক কোণে মেয়েকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে তিনি দপ করে মেয়ের পাশে বসে পড়েন। যারা মা, কি রে তুই এখানে কেন শুয়ে আছিস? চোখ মেলে যারা ফিসফিস করে। মা, কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। মার্জিয়া বেগম মেয়ের চুলে হাত বুলিয়ে দেন। মা, এত চিন্তা করিস না, তোরও তো শরীর আছে, দুশ্চিন্তা করবি না। আচ্ছা। যারা চোচ কামড়ে উত্তর দেয়। মা মেয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ, তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় যারা। মার্জিয়া বেগম শুকনো মুড়ি আর আচার দিয়ে মেয়ের মুখে কিছু খাইয়ে দেন। এরপর ভাঙাচোরা ঘরটা গোছাতে শুরু করেন। জোহান তখনও বিছানায়। ছেলেটা ছোট, অসুস্থ, ঘুম ঘুম চোখ মেলে বলে, আমি উঠবো? কিন্তু যারা তাকে বারণ করে। না ভাইয়া, তুমি শুয়ে থাকো, আমরা করে নিব। ঠিক তখনই ঘরের বাইরে হঠাৎ কোলাহল শোনা যায়। দরজার সামনে কয়েকটা কণ্ঠস্বর ভেসে আসে, সঙ্গে বুট জুতার শব্দ হয়। ভয় পেয়ে মার্জিয়া বেগম দরজার কাছে যান। চোখে মুখে আতঙ্ক। এক মুহূর্তে পর ভেতরে ঢোকে চেয়ারম্যানের ছেলে রহিম, তার সাথে আরও 3জন চেলা, হাতে লাঠি, চোখে মুখে উদ্ধত ভাব। যারা বুক থক করে ওঠে। মার্জিয়া বেগম সঙ্গে সঙ্গে মেয়েকে জড়িয়ে ধরেন। রহিম ভেতরে ঢুকে যারার দিকে তাকে বিকৃত এক হাসি ছুড়ে দেয়। কি খবর? তোমার জন্য ভোরবেলা হাজির হয়ে গেলাম। মার্জিয়া বেগম তাতে দহত চেপে বলে, কেন এসেছো আবার? কি দরকার? রহিম গলায় গর্ব জড়িয়ে বলে, বিয়ের জিনিসপত্র দিতে এসেছি। যারাও তার মা চমকে ওঠে। যারা অবাক হয়ে বলে, কিসের বিয়ে? রহিম হেসে উঠে দাঁড়ায়। তোর আর আমার বিয়ে আজই। এই কথা শুনে যারা খেপে যায়, তার চোখে আগুন চলছে ওঠে। কি বলছেন আপনি? আমি আপনাকে বিয়ে করব? স্বপ্নেও না। রহিম মুখের রং পাল্টে যায়। মাথা গরম হয়ে সে এগিয়ে আসে যারার দিকে, শক্ত করে দুবাহু চেপে ধরে বলে, একটা মেয়ে হয়ে এত জোরে কথা বলিস? আমি চাইলে আজই তোকে টেনে নিয়ে যেতে পারি আমার বিছানায়। বিয়ে করতে চাইছি, এখন হেরাম দেখাস? সে হাত বাড়িয়ে যারার বাহু চেপে ধরে। যার মাথা চিৎকার করে ওঠে, ছাড়ুন আমাকে। মার্জিয়া বেগম দৌড়ে এসে রহিমকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু ছাড়ো ওকে, আমার মেয়ের গায়ে তোমার নোংরা হাত দিও না। রহিম হিংস্র হয়ে যারার গায়ে ধাক্কা দিয়ে যারা পড়ে যাওয়ার উপক্রম হয়। চোখে পানি চলে আসে। সে কাঁপতে কাঁপতে বলে, আপনার মতো চরিত্রহীন বদমাশকে আমি কোনো দিন বিয়ে করব না। রহিম তাতে দত চেপে গালি দেয়, চুপ কর, আবার মুখে মুখে কথা বলিস না।
বাড়ির ভেতর চানটান উত্তেজনা, একদিকে ভীত সন্ত্রস্ত মা মেয়ে, অন্যদিকে ক্ষমতার দাপটে মাতাল চেয়ারম্যানের ছেলে। যারাও মরিয়া হয়, প্রতিরোধ করে। অনেক ধস্তাধস্তির পর অবশেষে রহিমের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারে। জোর গলায় বলে ওঠে যারা, আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। রহিম চোখ লাল করে তাকায়। দেখিস, আমি তোকে যে করেই হোক আমার বিছানায় নিব। ইজ্জতের প্রশ্ন এখন আমার, তুই যতই না বলিস। সে তার চালাদের ইশারা দেয়। তারা একে একে বিয়ের গয়না, কাপড় আর কিছু জিনিসপত্র ঘরের কোনায় রাখে। রহিম ব্যঙ্গ করে বলে, এগুলো রেখে যাচ্ছি, বিকেলে আসবো কাছে নিয়ে। মেয়েকে তৈরি রাখবেন শাশুড়ি আম্মা। তার চোখে মুখে শয়তানি হাসি, তারপর হুমকি দিয়ে বলে, না হলে ফল ভালো হবে না।